নানা আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন, আতশবাজির বর্ণচ্ছোটা, নতুন বছরের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা মানুষের। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্রোত, গণহত্যার দ্রুত বিচার দাবি। বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, নাশকতার কোনো প্রমাণ মেলেনি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। জনগণের ভোটাধিকার আদায়ে আন্দোলন চলবে, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির, ভোটের প্রস্তুতি নিতে কাজ চলছে জানিয়েছেন সিইসি। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 2024কে বিদায় দিয়ে শুরু হলো খ্রিস্টীয় নববর্ষ 2025। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারির মধ্যে এবারের উদযাপন ছিল অন্য বছরগুলো থেকে অনেকটাই আলাদা। আতশবাজির আতিশয্যের মধ্যেও প্রশাসনের অনুরোধের পর নগরীতে পটকা কিংবা ফানুসের ওড়ানোর আয়োজন ছিল কম। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। এবার টিএসসিও এর আশপাশের এলাকায় বর্ষবরণ ছিল অনেকটাই ব্যতিক্রম। ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকলেও ক্যাম্পাসের ভিতরে যারা ছিল তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে বর্ষবরণ। অনেকে পরিবার নিয়ে এসেছেন নতুন বছরকে বরণ করে নিতে। এখানে এসেছি 31st নাইট কেমন হয় ওইটা দেখার জন্য আর নতুন বছরকে বরণ করার জন্য। নামাজ পড়বো মানে যে দোয়া করবো যেন আর যেন খুনাখুনি বা মানে হয়রানি যেতে না হয়, যেন 2024-এর পুনরাবৃত্তি আর না হয়। দেশ যেভাবে স্বাধীন হয়েছে সেভাবে যেন 2025-এর অব্যাহত থাকে। আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি নিশ্চয়ই চাই হচ্ছে আমার একটা আগে চাকরি হোক। নতুন বছরে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা সবার। 24টা খুব খারাপ হয়ে গেছে, সামনে যেন আর এগুলো না হয়, সামনে যেন দিনগুলো ভালো হয়। 17 বছর পর মুক্ত বাতাসে বার হতে পেরেছি, এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হতে পেরেছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি 2025 সাল হবে গণতন্ত্রের প্রতীক। এমন শান্তিপূর্ণ আয়োজনে পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলেও জানান অনেকে। আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম বা পরিবর্তন চেয়েছিলাম, এই পরিবর্তনটা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। গত বছর এই সময় টিএসসির যে অবস্থা ছিল ফানুসে পরিপূর্ণ ছিল। টিএসসিতে যে এবার আতশবাজি বা তারাবাজি যেটা ফোটানো হচ্ছে না, শব্দ দূষণ বা আমাদের যারা রাত্রে যে পাখিগুলো আমাদের সৌরাদ্দ উদ্যান বা রমনাতে থাকে তাদের যেই অস্থিরতাটা সেটা কিছুটা হলেও আমরা একটু হলেও নিরসন করতে পেরেছি। এই জায়গা থেকে আমরা অনেক খুশি। যে রোগীদের একটা বড় ধরনের সমস্যা হয় শব্দের কারণে, তো আমরা এই যে পরিবর্তন 2024-এ অনেক পরিবর্তন আসছে, আমরা এই ভালো পরিবর্তনগুলো আমরা অব্যাহত রাখবো। আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, মানে সরকার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরিবর্তন, সেটার একটা ইতিবাচক দিক হিসাবে কিন্তু আমরা এবার টিএসসিতে দেখতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের সারা এলাকাটি আপনি জানেন যে নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রেখেছি। আমাদের ফুড প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে মোবাইল টিমগুলি চলমান রয়েছে, প্রতিটি এন্ট্রি পয়েন্টে আমাদের চেকপোস্ট রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক আমাদের মনিটরিং করছেন এবং নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা একটা সুন্দর পরিবেশ এখানে বজায় রাখতে সক্ষম হয়েছি। নিষেধাজ্ঞা অমান্য করে পটকা আতশবাজি ফোটানোর আওয়াজ ছিল রাজধানীর বিভিন্ন এলাকায়, তবে এবার ফানুস উড়াতে তেমন দেখা যায়নি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। এর মধ্যে 2025কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড সহ পূর্বাংশের বেশ কিছু দেশ এবং অঞ্চল। বিস্তারিত রয়েছে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সুখকর ও বেদনাগাথা অসংখ্য স্মৃতি নিয়ে শেষ হলো 2024। পুরাতন বছরের ক্লান্তি মুছে দেশে দেশে চলছে 2025কে স্বাগত জানানো। এর মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে নতুন বছরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সব আয়োজন। ফানুস, আতশবাজি ও লাল নীল রঙের আলোকসজ্জায় সেজেছে বড় বড় সব শহরগুলো। আমি বেইজিং থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। একসঙ্গে বাতাস, বৃষ্টি ও রংধনু দেখেছি। প্রতিটি মুহূর্ত এই অসাধারণ বছরের সাক্ষী। বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য ও সহযোগিতা গভীরতর করছে। আমরা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের উচ্চমানের নির্মাণ সম্প্রসারণ জোরদার করছি এবং সাফল্যের সাথে চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন আয়োজন করছি।
আমরা আড়ম্বরপূর্ণভাবে নয়া চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন করেছি। আমরা দৃঢ়ভাবে এক দেশ দুই ব্যবস্থা নীতি মেনে চলব। হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখব। কেউ চীনের ঐক্যের ঐতিহাসিক প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারবে না। চীন আরও সমৃদ্ধ হচ্ছে, তারার আলো প্রত্যেক পরিবারকে আলোকিত করছে। সবাই বুক ভরা আশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। চীনের সমৃদ্ধি ও শক্তিশালী হওয়াকে শুভকামনা জানাই। সবার স্বপ্ন পূরণ হোক, সুখ শান্তি হোক। সবচেয়ে বড় আকারে নববর্ষ উদযাপন চলছে ব্রাজিলে। দেশটির রাজধানী রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে ২৫ লাখ মানুষ উপভোগ করছে এই বিশাল আয়োজন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সৈকতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বাসিন্দারা যেন মনের আনন্দে নতুন বছর উদযাপন করতে পারে, তাই কোনো ধরনের কার্পণ্য রাখেনি আয়োজক কমিটি। নতুন বছর উপলক্ষে এখানে আতশবাজির আয়োজন করা হয়েছে। বাসিন্দাদের বিনোদনের জন্য সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে। তারা আতশবাজি ও অন্যান্য আয়োজন নিয়ে সন্তুষ্ট। এখন শুধু আনন্দে মেতে ওঠার পালা। নববর্ষ উদযাপনে প্রতি বছরের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে নানা আয়োজন। স্থানটিতে প্রদর্শিত হচ্ছে বিশেষ একটি বল। কর্তৃপক্ষ বলছে বলটি দর্শনার্থীদের মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রায় ১০ লাখ মানুষের সমাগম আশা করছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। নতুন বছর উপলক্ষে চীন, অস্ট্রেলিয়া কিংবা জার্মানির বার্লিনও সেজেছে নতুন রূপে। তবে জার্মানিতে কয়েকদিন আগে গাড়ি চাপার ঘটনার জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ববাসী এক ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। নতুন বছরে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নতুন বছরকে ঘিরে প্রান্তিক মানুষের খুব বেশি আশা আকাঙ্ক্ষা না থাকলেও নগর জীবনের আবেদন বেশ। আগের বছরে ভুল ত্রুটি, অপ্রাপ্তির বেদনা মুছে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চান তারা। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগাম টানা, দুর্নীতিমুক্ত দেশ আর রাজনৈতিক সহাবস্থানের দাবি উঠে এসেছে তাদের কণ্ঠে। মামুন আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। দিনক্ষণ মাসের সমন্বয়ে আরও একটি বছর হারিয়ে গেল কালের গর্ভে। বিদায় নিল ২০২৪। প্রকৃতির নিয়মে দুয়ারে এসেছে আরও একটি বছর ২০২৫। ইংরেজি ক্যালেন্ডার হলেও বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মানুষ চলে এই হিসেবেই। তবে বছরের যাওয়া আসা তা কি সবাইকে সমানভাবে স্পর্শ করে? নতুন বছরের আবেদন শহুরে জীবনে প্রায় প্রত্যেককেই ছুঁয়ে যায়। গত বছর কেমন গেল, কেন এরকম হলো, অন্যরকম হতে পারত কিনা, এসব মূল্যায়ন থাকে তাদের রুটিনে। সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবও করতে হয় তাদের। আসছে বছর নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। রাজনীতি কোনো হানানি থাকবে না, সেখানে থাকবে উন্মুক্ত। রাজনীতির চেয়েও সবচেয়ে বড় প্রয়োজন তরুণ নেতৃত্ব। বিপরীত চিত্র প্রান্তিক পর্যায়ে। নতুন বছরের আবেদন খুব একটা টানে না খেটে খাওয়া মানুষকে। এই যেমন সাভারের ১৬তলা গ্রামের ৭৮ বছরের রমজান মিয়া। নতুন বছর, নতুন সরকার, এসব খুব একটা প্রভাব ফেলতে পারেনি তার জীবনে। প্রত্যাশা থাকলেও আশা সীমিত। পুরনো বছরের বিদায়, নতুন বছরের আগমন, এসব নিয়ে মাথা ব্যথা নেই মান্নান মিয়ারও। তবে অনাগত দিনে প্রত্যাশা আছে। মনে হয় যে ভালোর দিকে আল্লাহ করলে আল্লাহ দেয়া পারে, এই আমাকেও কামনা এইটাই, আল্লাহ ভালো করুক, যে ওই চলতে আছে চালাইকো। একটা বছর গেল, ২৪ সালটা কেমন পড়ছে, কেমন গেছে এটা? আর ওখানে আমাকেও চিন্তা ভাবনা করার দরকার নাই, আমরা রাজনীতি করি না। কি রাজনীতি? না রাজনীতি না, এমনি ২৪ সালটা আপনার কাছে কি মনে হয় কেমন গেছে? ২৪ সাল কি, ২৪ আমাদের জন্য তোই না, কৃষকের জন্য কোনো কিছুই নাই, সুযোগ সুবিধা নাই। কৃষকের কি সুযোগ সুবিধা? কৃষকে সব জায়গায় মায়ের খাই, খালি একটা বিষ কিনি হেডারে দেওয়া যায় ২ নম্বর বিষ। পুরনো ভুল ত্রুটি শুধরে নিয়ে আসছে বছরে নতুন পরিকল্পনা, তার সঠিক বাস্তবায়ন ও সবাইকে নিয়ে ভালো থাকা। এই নীতিতে চলতে পারলেই জাতীয় জীবনে সমৃদ্ধি আসতে পারে বলে মত সাধারণ মানুষের। বেলা গড়িয়ে সূর্যাস্ত যাওয়া মানে জীবনের সব শেষ নয়। সূর্যাস্ত যাওয়া মানে নতুন প্রভাতের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তাই তো ২০২৫ সালে একটাই কামনা,
সবার জীবনের জরাজীর্ণতা ঘুচে খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনে সরকারকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই সংবিধান প্রণয়ন করা হবে। সমন্বয়করা বলেছেন, সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরা ছিলেন আল মাসুম সবুজ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই স্লোগানটি রূপ নেয় মার্চ ফর ইউনিটি টাইটেল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভাষা আন্দোলনের প্রতীকী স্তম্ভ আর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের তীর্থস্থান কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন। সোমবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সকল পক্ষের মতামত নিয়ে। এমন বাস্তবতায় কর্মসূচির নতুন নাম মার্চ ফর ইউনিটি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাটিত করতে হবে। এই জমায়েতে ছাত্রনেতারাও জোরালো দাবি জানান, আগে সংস্কার ও শেখ হাসিনার দোষরদের বিচার করতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে, তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। ঘোষণাপত্র উপস্থাপনের জন্য দেন আলটিমেটাম। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন ছাত্র নাগরিকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হলো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের অবদান স্মরণ করে দেশ গঠনে ছাত্র শিবিরের সাথে একসাথে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সরোয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকাল 8টায় সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন শুরু হয়। সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের নেতাকর্মীরা সরাসরি অংশ নেন। এতে অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, গেল 16 বছর নানাভাবে ছাত্র শিবিরকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু নেতাকর্মীদের অদম্য মানসিকতায় কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছে সংগঠনটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, 24-এর অভ্যুত্থানের মতোই আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং
আমাদের সবকিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট হস্তান্তর করে তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে কয়েকটি স্যাম্পল সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে পরীক্ষা করে আনার কথাও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। বুধবার দিবাগত রাতে আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনে 3টি ফ্লোর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের উৎস কারণ জানতে সে সময় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সচিবালয়ের আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট হস্তান্তর করে কমিটি। পরে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, 7 নম্বর ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। ঘটনার পর বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে 3টি এবং ফায়ার সার্ভিসের একটি স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করে বিস্ফোরকের কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়। এমনকি ঘটনাস্থলে ডগ স্ক্যাড দিয়েও পরীক্ষা করেও বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের আইএনএর আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের এখানে। স্বরাষ্ট্র সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়নি। কাল কিংবা পরশু থেকে মন্ত্রণালয়গুলো কাজ শুরু করতে পারবে। প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পুড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না। আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না, এরকম চিন্তা তো থাকেই মানুষের। ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে, যেগুলো আমাদের দেশে হয় না। নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো। সচিবালয়ে আগুনের ঘটনার একটি ভিডিও রিলিজ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এখনো আন্দোলনে আছি। যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সিলেট জেলা মহানগর বিএনপির আলাদা সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে নগরীর জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সহ অন্যান্যরা। এর আগে মহানগর বিএনপি সাংগঠনিক সভায় অংশ নেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নিঃসংকোচিতে নির্ভয়ে তার যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, সেই সুযোগ সৃষ্টি হওয়া এবং সুযোগ প্রয়োগ করার দিন পর্যন্ত জনগণকে সুসংগঠিত করে 31 দফার পক্ষে আমাদের রায় যাতে আসে সেই ব্যবস্থা করার জন্য আপনি আমি আমরা নিরলস প্রচেষ্টা চালাবো। যুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ, যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ, যুদ্ধ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ।
সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ইয়াজউদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমান আরো বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই। তাদের বিচার বাংলার মাটিতে করা হবে। বিএনপিতে কোনো বিভক্তি নেই বলেও জানান এই নেতা। দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। যারা আত্মহতি দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। সিইসি আরো বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, এখন কমিশনের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করা হচ্ছে। তরুণদের ভোটার তালিকায় অংশ নিতে উৎসাহিত করছে নির্বাচন কমিশন। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রায় 31,000 কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু নির্মাণে 2012 সালে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় 2 বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। 1 যুগ পেরিয়ে হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। এদিকে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর 7 এমপির বিরুদ্ধে। অবৈধ স্থাপনার কারণে থমকে গেছে গোপালগঞ্জের মধুমতি নদীর বিলরুট চ্যানেলের ভাঙন রোধের কাজ। প্রভাবশালীদের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কারণে স্থাপন করা যাচ্ছে না সিসি ব্লক। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নতুন করে ভাঙনের শঙ্কায় সড়ক বসতভিটা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ শাহর পাঠান তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের মধুমতি নদীর বিল রুট চ্যানেলে 250 মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেয় হুমকিতে পড়ে টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক, কলেজ, মসজিদ, বাজার সহ বিভিন্ন বাণিজ্যিক ভবন। ভাঙন রোধে 5 কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারের মাধ্যমে শেষ হয় ডাম্পিং কাজ। তবে অবৈধ স্থাপনা থাকায় ব্যাহত হচ্ছে সিসি ব্লক তৈরির কাজ। অবৈধ স্থাপনার কারণে আমাদের ব্লক প্লেসিংয়ে সমস্যা হচ্ছে। দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, তত দ্রুত আমাদের কাজ সম্পূর্ণ হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ চায় স্থানীয়রা, আর স্থাপনার মালিকরা চায় পুনর্বাসন। এখান থেকে যদি উচ্ছেদ করা হয়, পরবর্তীতে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করলে আমরা অন্তত ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতে পারবো। সরকারি জায়গায় আমার ঘর ছিল, সরকারি নোটিশ পাওয়ার পরে সরকারি কাজের জন্য আমার ঘর আমি খুলে দিয়েছি। অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছে পানি উন্নয়ন বোর্ড, তবে নেই তেমন অগ্রগতি। অবৈধ বাজার রয়েছে, এই বাজারটির কারণে সেখানে প্লেসিং কাজটি করা যাচ্ছে না। ফলে কাজটি যদি প্লেসিংটি সম্পন্ন করা না যায়,
তাহলে এই সড়কটি হুমকির মুখে পড়বে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে সেখানে উচ্ছেদ করে কাজটি সম্পন্ন করার প্রক্রিয়াধীন রয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন থেকে রেহাই পাবে শত কোটি টাকার সম্পদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আর একবার জানিয়ে। নানা আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন, আতশবাজির বর্ণচ্ছটা, নতুন বছরের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা মানুষের। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্রোত, গণহত্যার দ্রুত বিচার দাবি। বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, নাশকতার কোনো প্রমাণ মেলেনি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। জনগণের ভোটাধিকার আদায়ে আন্দোলন চলবে, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির, ভোটের প্রস্তুতি নিতে কাজ চলছে জানালেন সিইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।